যাতে এই বিচারটাকে একটা ভজঘট তৈরি করা যায়। বাট আমি কিন্তু 100% উনি একটু আগে বলে গেছেন, উনি যেটা বলেছেন যে এখানের মধ্যে অনেকেই নির্দোষ, উপর থেকে অর্ডার এসেছে, বাট উনি বলছেন যে এটা কোর্টে হবে, আর এদের পক্ষে তো মানে দাঁড়াতেই পারেন উনি। সে আর টাকা খাওয়ার ব্যাপারটা তখন ওনারা আসলে অনেকেই এসেছিলেন বিএনএম থেকে আমার এখানেই, ভাঙার পরে অনেকে এসে বলেছিলেন যে মেজর হাফিজ আসলে টাকাটা নিয়েছে, টাকাটার ভাগ ওনাদের কাছে আসে নাই। এটা বিএনএম এর মানে অনেকেই আপনি এখন কি মনে করেন যে টাকাটার ভাগটা যদি থাকতো আপনার এখানে এসে বলতো হ্যাঁ টাকার ভাগ আমিও পাইছি, আপনার কি মনে হয় বলতো? হয়তো বলতো না, বাট মানে উনি তো ভিকটিমদের পক্ষে আসলে সব আমি সময়। এইটাই এইটাই বোঝার চেষ্টা করতেছি যে যে ইটস এ ট্র্যাক, তাকে কেন চুজ করা হয়েছে, কারণ হি গেট এ লং আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য গোয়েন্দা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এই কারণে উনাকে সিলেক্ট করা হয়েছে। এবং উনি তাদের পক্ষে এসে, আমার কথা হচ্ছে উনি বাংলাদেশে যে যে কোনো ভিকটিমের অধিকার আছে একটা আইনি মানে আইনি সহায়তা পাওয়ার জন্য, উনি আইনি সহায়তা দেখ, কিন্তু উনি যেটা করতেছেন উনি প্রেস কনফারেন্সে এসে এই সমস্ত কথা বলে একটা পাবলিক কনসাসনেস তৈরি করার চেষ্টা করতেছেন, মানুষকে করার চেষ্টা করতেছে তাদের পক্ষ হয়ে, যে জিনিসটা আমরা কখনো অ্যালাউ করবো না ইনশাল্লাহ। আমরা যারা কথা বলি ওই যে যে তারা নির্দোষ, একটা জিনিস বলতে পারি এখন পর্যন্ত তাদের সবচেয়ে ভয় যে জিনিসটা আমি বলতেছিলাম যে তারা প্রতিদিন ব্রিফিং করবে, আজকে কি বলা হয়েছে পরবর্তীতে কি বলা হবে, এর কারণটা হচ্ছে যদি তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়, হাসিন স্যার যেটা বলছে এটা আমিও বলতেছি, এই ভিকটিমদের মধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদেরকে সত্য কথা বলতে দেওয়া হচ্ছে না। এইটাই প্রিভেন্ট করার জন্য তারা যদি সত্য কথা বলে তাহলে আরো অনেকের নাম বেরিয়ে আসবে। যেরকম মেজর জেনারেল কবির নিজে জেনারেল ওয়াকারের এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনি যদি কখনো তাজুল ভাইকে নিয়ে আসেন তাকে জিজ্ঞেস করেন দিছে কিনা, হয়তো বা বলবেন না আইনের মাধ্যমে, কিন্তু এই জিনিসটা জানার পরে এবং শেখ হাসিনা গভর্নমেন্টের এগেইনস্টে দিছে, এই জন্যই তাকে এখন এই দেশ থেকে পার করে দেওয়া হয়েছে। সবচেয়ে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা তাদেরকে সবাই জানে যে এই যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট যেটা দেওয়া হচ্ছে এই গ্রুপকে, এই গ্রুপটাকে দেওয়ার ফলে জনগণের মধ্যে এটা নিয়ে একটা বিভাজন সৃষ্টি হবে, এটা একটা বৈষম্যমূলক আচরণ সমালোচিত হবে, কিন্তু এট দ্য সেম টাইম সবাই জানবে জেনারেল ওয়াকার ইজ স্টিল পাওয়ারফুল, উনি চেষ্টা করলে ওই জিনিসটা পারে। এবং এইটাই হচ্ছে ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে করা যে তারা যে স্টিল মাসল পাওয়ার, এই মাসলটা দেখানো জনগণের মধ্যে এবং প্রফেসর ইউনুসকে একটা থ্রেটের মধ্যে রাখা। আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে চাই যে আগে যেরকম ললেসনেস ছিল এখনো ললেসনেস, কারণ লয়ের ভায়োলেশন আগে হয়েছে এবং এবার এদের পক্ষে পক্ষে হচ্ছে এবং এটা সহায়তা করতেছে হচ্ছে উনি খুব ভালোভাবে মানে অনেকে আমাকে সাবজেল নিয়ে কথা বলেছিলাম, আমি সাবজেল এটা কোনো ব্যাপারই না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ওনার নিয়মিত যোগাযোগ আছে এবং আইজি প্রিজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার, ইজ এ মিলিটারি অফিসার, তার সদিচ্ছা থাকলেও হয়তোবা জেনারেল ওয়াকারের এগেইনস্টে যেতে পারবেন না যে না তাকে। বাট আমি মনে করি এই যে একটার পর একটা কাজ যারা জেনারেল ওয়াকার করে যাচ্ছেন, প্রথমে ওনারা চেষ্টা করেছেন এদেরকে যেন সেনা আইনে বিচার হয় চেষ্টা করার জন্য, এটা নিয়ে ক্যাম্পেইন করেছেন, এই করেছেন, অনেক কিছু করেছেন, সাকসেসফুল হন নাই। তারপরে আমি অ্যাকচুয়ালি ব্যারিস্টার তাজুলকে স্যালিউট করি, মানে উনি যেভাবে স্ট্রং ছিলেন, মানে স্ট্রং ছিলেন এটার জন্য এই পর্যন্ত আসতে পেরেছেন। এবং পরবর্তীতে যেটা হবে আহ উনি যখন এই সাক্ষীগুলো কন্ট্রোল যখন নিতে পারবেন তখন কিন্তু আরো 100-150 অফিসারের নাম বেরিয়ে আসতে পারে। এইটাই উনি এই মুহূর্তে প্রিভেন্ট করতেছেন এবং এইটাই সহায়তা করতেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ব্রিগেডিয়ার মোতাহার যিনি আইজি প্রিজেন্স। তাদেরকে যদি নর্মাল জেলে রাখা হইতো, আমরা ভালো মতোই জানি মেজর জেনারেল জিয়াউল আহসান এবং অন্যান্য যারা আছে তারা তারা ওই জেলের ওই পার হেড যে ইস্যু, খাবারের জন্য টাকা ওইটা খান না তারা, থেকে খাবার আসে আসে, এটা দিয়ে আমরা তেমন বেশি কথা বলি না, কারণ হচ্ছে ওকে তারা করুক, বাট স্টিল দেয়ার ইন জেল। আমরা স্যাটিসফাইড যে কত কিছু দিয়ে ফাইট করা যাবে, বাট কথা হচ্ছে ওইটার কেস আর এইটার কেস এক না। এখানে আমাদের জনগণকে এবং সবাইকে জেনারেল ওয়াকারের স্ট্রেংথ সম্বন্ধে একটা ধারণা দেওয়া হচ্ছে, এই কারণেই তাদেরকে রাখা হচ্ছে সবার চোখের সামনে এবং ওদেরকে কনফিডেন্স দেওয়া হচ্ছে, যারা যারা এখন ওই সাবজেক্টে আছে তাদেরকে কনফিডেন্স দিয়ে দেয় যে দেশের আইন ভঙ্গ করে আমি তোমাদেরকে রাখতে পারতেছি, হ্যাভ ফেইথ ইন মি, ডোন্ট টক, আমি যেটা বলতেছি
যে সমস্ত জিনিস আছে এইটা কথা, এইটাই হচ্ছে জেনারেল ওয়াকারের মেইন এইম, এবং উনি সবকিছু ইয়া করতেছেন। আমি দায়িত্ব নিয়ে আবারও বলতেছি, এই জিনিসগুলোতে ডিস্ট্রাকশন করার জন্যই এই বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে। আমি আপনার অনুষ্ঠানে আবার বলতেছি, এই যে নাশকতাটা বিমানবন্দরে করেছে এটা ডিজিএফআই এর লোকজন করেছে, কারণ আমি যারা ওখানে ছিল তাদের একজনের সাথে আমার কথা হয়েছে। মানে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল যদি ডিজিএফআই করে থাকে, তার উদ্দেশ্য কি? এই যে উদ্দেশ্যটা হচ্ছে তাদের উদ্দেশ্য তো তাদের এইম না, তাদের উদ্দেশ্যটা মিলে যায় হচ্ছে যে ভারতের রর যে এইম, ভারতের রর এইম হচ্ছে বাংলাদেশকে এই সময়টা এমন একটা অস্থিতিশীল করে রাখা, যাতে এই সমস্ত যে এই বিচার কার্য যেটা হচ্ছে, সামনে নির্বাচন আছে, সবগুলোর মধ্যে একটা সন্দেহজনক সিচুয়েশন তৈরি করা, যাতে প্রফেসর ইউনুসকে, আপনি দেখেন যত জায়গায় আগুন হয়েছে প্লাস হচ্ছে লাইটার জাহাজ ডুবে গেছে, সবকিছু ইকোনমিক্যাল, মানে ইকোনমিক্যালি আমাদেরকে একটা প্রেশার দেওয়ার চেষ্টা করছে, বিকজ আমাদের প্রফেসর ইউনুস ইকোনমিক্সটা ভালো বোঝেন। বাট আমি বলবো যে প্রফেসর ইউনুস আমি বলবো টেরিবলি ফেল করতেছেন, কারণ উনি দেখতেছেন উনার স্বরাষ্ট্র উপদেষ্টা ইজ নট ডুইং দ্য রাইট থিং, উনার আইজি প্রিজন ইজ নট ডুইং দ্য রাইট থিং, এন্ড হি ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। সো এইটাই হচ্ছে গত 16 বছরের শেখ হাসিনা এবং ভারতীয় গুন্ডের একটা অ্যাচিভমেন্ট। তারা আমাদের রন্ধে রন্ধে তাদের লোক ঢুকাই দিয়ে গেছে, এখন আমরা একটা ভালো কাজ করলে পারবো না। প্রথমেই সেই 5 আগস্টের পরে যারা এই স্টেক হোল্ডার ছিল, ইয়াং ছাত্র জনতা ছিল, তাদের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে যে তারা ক্ষমতার মধ্যে আসবে, তাদেরকে ক্ষমতার পার্ট অফ নিয়ে আসছে। তারা চাইছে বিএনপিকে তারা বিরোধী দল বানাবে, ইসলামী দলগুলোর সাথে কথা বলছে, জেনারেল ওয়াকার 2 বার কথা বলেছে, যেটা আমি মেজর হামিদ যে ছিল তার সাথে আমার কয়েকবার কনভারসেশন হয়েছে। সো এই ইন্ডিয়ান যে হেজিমনি যেটা আছে এটা আমাদেরকে এখনো কন্ট্রোল করতেছে, এবং এটা থেকে বের করার জন্য প্রফেসর ইউনুস কোনো দৃশ্যত কোনো অ্যাকশন নিতে পারতেছে না। চুক্তিগুলো নিয়ে যেটা বললো আসিফ মাহমুদ বলল যে চুক্তি বাতিল হয়েছে, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বললো যে না, বাতিল হয়নি। সেটাও তো একটা করলো, মানে সেটা কিন্তু একদম স্পষ্ট। আমি প্রথমে জিনিসটা বুঝি নাই, বটে গত পরশুদিন আমি পুরা ওনার সাক্ষাৎকারটা দেখলাম, উনি যেগুলা বলতেছে যে এরকম চুক্তির কোনো এরকম অ্যাকচুয়ালি কোনো চুক্তি হয় নাই। বাট আমরা সবাই জানি ভারত সবসময় আমাদেরকে, মানে ওই একটা বাংলা একটা কথা আছে না যে তুমি ট্যাঙ্কে কি পিস্তলের পারমিট চাইলে তুমি ট্যাঙ্কের জন্য আবেদন করো, এরা সবসময় বড় বড় জিনিস সবসময় একটার পর একটা আমাদেরকে আবেদন করে আসছে। কিছু আমরা রাখছি, কিছু আমরা শেখ হাসিনার গভর্নমেন্ট, মানে তারপরেও তো শেখ হাসিনা বলেছিল যা দিয়েছি তারা মানে ভারত এটা সারা জীবন মনে রাখবে। এখানে হচ্ছে অনেকগুলা যেগুলা তৌহিদ হোসেন বলেছেন যে এরকম কোন চুক্তির এক্সিস্ট নাই, এটা লিখিত আকারে নাই, এটা আমি অ্যাজিউম করতেছি, কারণ আমি এই লাইনে যেহেতু আমি ফলো করি। এবং একটা জিনিস দেখেন যে সজীব ভুইয়া যদি এই কথাটা বলে থাকে, এটা যদি ভুল হয়, তাহলে কি আমাদের কিছু এসে যায়? এই যে পররাষ্ট্র উপদেষ্টা গুলো এসে যায়, আমরা তো খুশি, সে ভারতের সাথে 10টা ইয়ে হচ্ছে, অনগ্রাউন্ডে কি হলো না হলে তো দরকার নাই, ওনার তো সামনে এসে এটা কথা বলার দরকার নাই। উনি একদম লিস্ট ধরে এসে বলছেন, মানে ক্লিয়ারলি উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যখন ফরেন ইয়াতে ছিলেন, উনি কলকাতাতে ছিলেন, অন্যান্য জায়গায় ছিলেন, ভারতের ইন্টারেস্ট, এর আগে উনি জাতিসংঘে গিয়ে ওখানে বলেছেন যে আফগানিস্তানের নারীদের নিয়ে কথা বলছে, এটা তো ইন্ডিয়ার ইন্টারেস্ট। সো উনি ইন্ডিয়াকে সাফাই দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে, এই উনার এই স্টেটমেন্টটার কোনো দরকার ছিল না। এতে ক্লিয়ারলি বোঝা যায় যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে যাচ্ছি যে ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখে। সো এইটাই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি, যেটা আমাদের ঘাড়ে এখনো চেপে আছে। আমি আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ।